দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন যে রাত পোহালেই ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সঙ্গে গণভোট হতে যাচ্ছে। এবং এই নির্বাচনের প্রেক্ষাপট আমরা সবাই জানি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এবং ভোটের যে নির্বাচনী যুদ্ধ যেটা শেষ হয়েছে, সেখানেও আমরা দেখলাম যে অনেকটা পুরনো ধাঁচেরই আমার কাছে যেটা মনে হয়েছে, যে সেই কথার যুদ্ধ, একজনের প্রতি আরেকজনের অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ। যাই হোক, এটা তো নির্বাচনে, এটা খুব অস্বাভাবিক কিছু না। তো আমরা এই আজকের অনুষ্ঠানে এই কালকের যে ভোট, এবং এটা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এই সমস্ত বিষয় নিয়ে কালকের ভোটটা কেমন হতে পারে, রাজনীতির গতি প্রকৃতি কেমন, এইসব বিষয় নিয়ে আলোচনা বলবো না, আমরা আলাপ করব। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন, তারা সবাই আপনাদের পরিচিত মুখ। তারপরও একটু বলি, মোস্তফা ফিরোজ দিবু ভাই সাংবাদিক, শিক্ষক সামিনা লুৎফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আর বাম পাশে আছেন আশরাফ কায়সার, রাজনীতি বিশ্লেষক, অনেকদিন সাংবাদিকতা করেছেন তিনি। আমি যেটা ইনিশিয়ালি এরকম বলতে চাই যে ভোটটা হবে কি হবে না, এরকম একটা শঙ্কা কিন্তু অনেকের মধ্যে কম বেশি ছিল। তো সেই সব শঙ্কা ভুল প্রমাণিত করে তো শেষ পর্যন্ত ভোটটা হচ্ছে, তাই তো? কেমন হচ্ছে, কি মনে হয়? ইউ ভাই, আপনি তো প্রচুর খবর রাখেন এবং আপনি রেগুলার ফেসবুকে আপনার কন্টেন্ট দেখি। না, এবার একটু ঘোরবন্দি, ফলে ফিল্ডের অবস্থা না জানলেও আমার কাছে একটা শঙ্কা ছিল যে নির্বাচনটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় হয় কিনা। অনেকে ডেডলাইন দিচ্ছিল, কেউ 30 তারিখ, কেউ 5 তারিখ, 6 তারিখ, লাস্ট ছিল 9 তারিখ পর্যন্ত ডেডলাইন, যে এর মধ্যে হবে না, কিছু একটা ঘটবে। কি ঘটবে জানি না, কি জানি ঘটে যাবে। তো এখন অবশ্য তারা আবার বলছে যে এখন যদি নাও ঘটে, নির্বাচন হবার পর 3 মাসের মধ্যে ঘটবে। দেখ, এই হলো অবস্থা ছিল, ফলে একটা শঙ্কা তো ছিলই। তবে আমার কাছে একটু আমি শঙ্কামুক্ত হয়েছে এই কারণে যে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল মাসখানেক আগেও, সেই কর্মসূচি তারা হঠাৎ করে বন্ধ করে দেওয়াতে তখন মনে হলো যে না, নির্বাচন একটা হবে, এবং নির্বাচনটা হয়ে যাওয়াটা এটা অনেকের জন্য স্বস্তি। কারণ একটা আওয়ামী লীগকে, তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগও চাইছে যে নির্বাচনটা হোক? হ্যাঁ, হোক মানে কি, চাই মানে কি, রীতিমতো তারা আসলে এবার আজকে যেটা বলছে যে নির্বাচন কমিশনার বলছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোট মানে শূন্য হবে না আর কি, ভোটার শূন্য হবে না, অনেক বাড়তি হবে। আসলে বাড়তি হবে এই কারণে যে আওয়ামী লীগ নৌকা দিয়ে দাঁড়াচ্ছে না বটে, কিন্তু তাদের বিপুল সংখ্যক ভোটার, তাদের মধ্যে শেষের দিকে এসে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারাও মনে করছে যে দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে ভোটে অংশ নেওয়া উচিত। তারা হয়তো তাদের ঠিক নিজের প্রার্থী নাই, নিজের প্রতীক নাই, কিন্তু অন্য প্রতীককে তারা ভোট দিয়ে তারা তাদের একটা অবস্থা। জেলখানায় অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তাদের অনেকে নাকি ওই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। হ্যাঁ, সেটাও শোনা গেছে। তো সব মিলায় এই কারণে আমার মনে হয় যে বিপুল মানে ভোটার উপস্থিতি হবে। কিন্তু যেই বিষয়টা একেবারে খুবই অবাক হলো যে এত সততার ফেরিওয়ালা যে দলটা, যে দল প্রধান একটা দলকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বানায় একেবারে গত 20 দিন নির্বাচনী প্রচার হওয়ার শুরু পর থেকে বলতেছে আপাদমস্তক দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তাদের আজকে একদিনে গোমর ফাঁস হয়ে গেল। এটা তো আশা করা যায় না। এবং বিমানবন্দরে টাকা বলতেছে নিজের টাকা, কিন্তু মুখ লুকায় লুকায় যাচ্ছে। এটা তো অপরাধীরা করে, নিজের মুখটা দেখাতে চায় না। কেন করলো বললেন? অথচ বলতেছে নিজের নাকি ব্যবসায়িক টাকা। আবার বলছে যে সে শিক্ষক। তো একটা শিক্ষকের যদি 74 লাখ টাকা থাকে, তাহলে তো বাংলাদেশে সবাই ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে শিক্ষকতা করবে। আরেকজন ব্যারিস্টার দেখলাম যে টাকা ঢাকা শহরে বিলায় বেড়াচ্ছে, বাচ্চাদেরও দিচ্ছে, বয়স্কদেরও দিচ্ছে। তো উনি কি সারা বছর এটা বিলাইতে থাকে? এটা নাকি ভোটের কোনো বিষয় না। এটা তো অদ্ভুত ব্যাপার। এইরকম
ঘটনা যদি থাকে, আমাদের তো বাংলাদেশে টাকার খেলার গরিব মানুষ থাকবে না ভোটে ঢাকা শহরে। টাকার খেলার অভিযোগটা বহু পুরনো, এবং এই কালচার থেকে তো বের হওয়াও একটা তো লক্ষ্য ছিল। ওই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরেও আপনি বলেন তো দেখি তাহলে কি মানে লাভটা হইলো কি? মানে লাভ তো- আপনারা নিজেরাও জুলাই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা। তো আপনাদেরও তো যে আকাঙ্ক্ষা ছিল, মানে এই তারপরেও তো সেই এই একই জিনিস দেখা যাচ্ছে অনেকটাই। হ্যাঁ, কিন্তু ধরেন এই যে নির্বাচনটা হচ্ছে, এটাও তো জুলাই অভ্যুত্থান না হলে হতো না, তাই না? কারণ এটা তো 24-এই তো একটা নির্বাচন হয়েছিল। তো এখন সেই নির্বাচনটা যেটা নিয়ে আপনিও বলছিলেন যে একটা অনেক আশঙ্কা পেরিয়ে নির্বাচনটা হচ্ছে, এটা তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো আসলে গণতন্ত্রের রাস্তায় উঠতে চাই। গণতন্ত্র এমন একটা জিনিস, এটা তো ওভারনাইট হয়ে যাবে না যে আজকে আমি ভাবলাম কালকে সকাল থেকে দেশে গণতন্ত্র হয়ে যাবে। তো গণতন্ত্র একটা প্রক্রিয়ার ব্যাপার, এটার একটা চর্চারও ব্যাপার, এটা অনেক বেশি থাকতে হয়, এবং কন্টিনিউয়াসলি নির্বাচন হতে থাকলে একসময় মানুষের মধ্যে এই আপনি যে কথাগুলো বলছেন টাকার ব্যাপার বা ইত্যাদি, এর মানে হয়তো কিছুটা কাটে। কিন্তু যারা আসলে এই মানে এই ধরনের প্রলোভনগুলো নিয়ে নির্বাচনে ভোটারদের কাছে যান, মানে তাদের পরিবর্তন তো আসলে আমরা দেখিনি। এবং আমরা যে এই রাজনৈতিক দলগুলোর মেজরলি আমরা দেখেছি যে গত 16-17 মাস ধরে ওনারা বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো রাজনৈতিক দলের মানুষজনই করেছেন। যেমন ধরেন একটা কনসেনসাস কমিশনের একটা মিটিং, দিনের পর দিন ওনারা গেছেন, ওখানে কথা বলেছেন, এবং তারপরে ওনারা একটা সবাই মিলে কনসেনসাসে উপনীত হয়ে একটা জুলাই চার্টার বা জুলাই সনদ করেছেন। সেই জুলাই সনদে ওনারা নিজেরা যা বলেছেন সেটা ওনারা বরখেলাপ করেছেন তার সাথে সাথেই। মানে যখন আমরা দেখলাম নির্বাচন আসলো, ওনারা ওখানে 5% নারী মনোনয়ন দিবেন বলেছেন, কিন্তু সেটা কেউ ফুলফিল করেন নাই। 30টা রাজনৈতিক দল একজনকেও নমিনেশন দেয় নাই। তো তাহলে এই যে ওনারা নিজেরা যেটা এতদিন ধরে বসে এত আলাপ, এত একটা বিশাল ঘটনা, এবং সরকারি অর্থ ব্যয় যেটা আমাদের মতো সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকা থেকেই হয়, এবং সেই অর্থ ব্যয় করে যে এই বিশাল জিনিসটি প্রসব হলো, তারপর সেখানে কেউ কেউ সাইনও করলেন কিন্তু নিজেরাই সেটাকে মানছেন না, কিংবা সাইন করেছেন বা করেননি, এখন হ্যাঁ ভোটের প্রচারণা বা না ভোটের প্রচারণা করছেন, কিন্তু ওনারা নিজেরাও ওনাদের যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়েছেন সেখানেও দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যে তারা জুলাই সনদে যা বলেছেন, যেটাতে রাজি হয়েছেন, সেটা তাদের ইশতেহারে নেই। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর দিকেও আমাদের মানে ওভারহলটা তো শুধু জনগণ আকাঙ্ক্ষা করছে, এটা যেমন সত্যি, জনগণ আকাঙ্ক্ষা করেছে বলেই তো এই অভ্যুত্থানটা হয়েছিল। অনেক কিছু রিফর্ম করার দরকার, এইসব নিয়ে আলোচনা হয়েছে, দলের রিফর্ম নিয়ে তো কোনো আলোচনা না, সেটাই। এবং ওরা তো করেননি, ওটা একটা বয়েজ ক্লাবের মিটিং ছিল, সারাক্ষণ বসে বসে ছবি তুলেছেন, আমরা দেখেছি, সবাই সারা বিশ্ব দেখেছেন। সেটা খুব মানে আমাদের জন্য খুব লজ্জাজনক। আচ্ছা, আশরাফ কায়সার, আপনি মানে আমরা একটু এটাও জানতে চাই, কেমন হতে যাচ্ছে নির্বাচন, কি মনে হয়? মানে আপনি বেশ কিছুদিনের ক্যাম্পেইন, তারপরে প্রার্থীর মনোনয়নের প্যাটার্ন, ক্যাম্পেইনে কথাবার্তা, আমি কিন্তু এখানে আসার আগে ফেসবুকে এরকম দেখছিলাম, সত্য মিথ্যা জানি না, অনেক জায়গায় ব্যালট মানে কেন্দ্রের কিছু কিছু অনিয়মের ঘটনা আসতে শুরু করেছে। এটা কি ইঙ্গিত দেয় বা কালকে কি হতে পারে মনে করছেন? প্রথমত যেটি ভালো ঘটনা হচ্ছে যে একটি নির্বাচন হচ্ছে, এবং আপনি আজকে ঢাকা শহরে দেখেছেন শহর ফাঁকা হয়ে গেছে। ঈদের সময় আমরা শহরকে যেভাবে পাই, তার মানে একটি সঠিক নির্বাচন হলে, আমরা গত 17 বছরে এরকম একটি দিন নির্বাচনের আগে দেখিনি। নির্বাচনটি হচ্ছে এবং মানুষ পার্টিসিপেট করছে, ভোট দিতে যাচ্ছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, আওয়ামী লীগের মতো একটা বড় দল নির্বাচনের বাইরে, এটি কিন্তু এখন আর অনুভূত হচ্ছে না। আমি খুব সহজেই বলছি কথাটা। আমি যদিও চেয়েছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনের দৌড়ে থাকুক। আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই জন্য হয়েছে, গত 18 মাসে আমাদের যে 5ই আগস্টের পরে যে রাজনীতির গতি প্রবাহ, এবং আমরা যে একটি দক্ষিণপন্থী উগ্রবাদী ধর্মভিত্তিক দল কিংবা জোটকে বিকশিত হতে দেখলাম বিভিন্ন কারণেই, সরকারের কারণেও হোক,
সমাজে ধর্মের প্রভাব বেড়েছে বলেও আমার ধারণা। সব মিলিয়ে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। বিএনপি অতীতে যেভাবে একতরফাভাবে জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়ে যেত, সেই অবস্থায় বিএনপি এখন নাই। বিএনপিকে ব্যাপকভাবে চিন্তা করতে হচ্ছে যে তার ভোটের অঙ্ক কোন দিকে দাঁড়ায়। আপনি খেয়াল করে দেখুন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সবচেয়ে বড় বিউটি হচ্ছে অনিশ্চয়তা। আপনি ঠিক প্রেডিক্ট করতে পারতেন না। আগের মূল্যতে আপনি 5 দিন আগে, 4 মাস আগেও বলতে পারতেন আগে আওয়ামী লীগ কয়টা ভোট পাবে বা কয়টা সিট পাবে। এবার কিন্তু বলা যাচ্ছে না, ডিফিকাল্ট হচ্ছে। কেউ বলছে, আমি বলি আপনাকে, আমরা তো আসলে আমাদের সমর্থনের জায়গা থেকে নির্বাচনকে দেখি। আমরা ধরেন স্বস্তিতে থাকবো, কথার কথা, যদি বিএনপি পাওয়ারে আসে। কারণ আপনি জামাত নেতৃত্বাধীন জোটকে পরিবর্তনের আকাঙ্ক্ষী বলতে পারবেন, কিন্তু তার সাথে যে ঝুঁকিগুলো সমাজে ঢুকবে, নারীদের উপরে হেনস্থা এবং ধর্মের প্রভাব ইত্যাদি মিলিয়ে বাংলাদেশ 18 মাস পরে বোধহয় আর ওই জায়গায় হাঁটতে চাচ্ছে না। কিন্তু কেউ বলছে যে জামাত যতই আস্ফালন করুক, জামাত সর্বোচ্চ হয়তো 50টি সিট পেতে পারে। জামাত যারা পছন্দ করছে তাদের কারো কারো বক্তব্য হচ্ছে যে এবার আমরা ক্ষমতায় যেতে পারছি, এবং জোটটি এমন করে করা হয়েছে। এবং তারা বিএনপির দুর্গে আঘাত করেছে দুর্নীতি, দুঃশাসন এবং স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, যেই জায়গাগুলোতে বিএনপির অতীতের রেকর্ড কিন্তু খুব ভালো না। আবার জামাত যে নিজেকে সৎলোকের শাসন ইহকালে প্রমাণ করতে চাচ্ছে, পরকালে তো বেশ বটেই। আপনি আর আমিও যেতে পারি রাজা ভাই, অনুষ্ঠানের পরে চিন্তা করলে খাটাখাটনি করে লাভ কি। কিন্তু আজ রাতে বা গতকালকে আমরা যে টাকা বিলির দৃশ্য দেখলাম, আমি গণনা করে দেখলাম 16টি জায়গায়, তার মধ্যে ঠাকুরগাঁও হচ্ছে সবচেয়ে বড়। আপনি যদি তার গার্মেন্টসের ছবিটা দেখেন, সেখানে চারটি সেলাই মেশিন আছে। সেই 4টি সেলাই মেশিনের 8 জন কর্মচারীর বেতন কত হয় ওই লোক জানেও না, তার ব্যাগে কত টাকা আছে। তিনি বলছেন প্রায় 50। উনি বলেছিলেন 50 প্লাস, পরে গুণে দেখা গেল 74। মানে তার মানে বোঝা যাচ্ছে সে জানবে না কত টাকা। এবং আপনি দেখেন ইলেকশনের আগের দিন, টাকা গোনার সময় নেই। 12 ঘন্টা আগে আপনি জামাতের মতো একটি দলের জেলা আমির 74 লক্ষ টাকা নিয়ে ঠাকুরগাঁতে যাচ্ছেন। এটি আমাদেরকে আর বলতে হবে না কেন যাচ্ছেন। এখন জামাত তো তার মানে চৌকস সব মিডিয়া কোঅর্ডিনেটর নিয়োগ করেছেন, তারা অনেক কথা বলবেন। একইভাবে আমরা কিন্তু লক্ষ্মীপুরে দেখলাম, আমরা বাঞ্ছারামপুরে দেখলাম, ঢাকাতে দেখলাম, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেখলাম, কুমিল্লাতে হয়েছে। আরো যেটি ভয়ের সেটি হচ্ছে যে ব্যালট পেপারের দেখা গেল, তাদের হাতে ব্যালট পেপার চলে গেছে, ব্যালট পেপারে সিল মারা। তার মানে জামাত সব ধরনের অনিয়ম দিয়ে চেষ্টা করছে যে এই মজমাটা তারা দেশে জমিয়েছে, কিংবা আতঙ্কটি যেভাবে তারা ছড়াতে পেরেছে, এইটার ফসল তারা ঘরে। কালকে আপনি কি কিছু আশঙ্কা করেন? আমি কালকে মনে হয় না কিছু একটা আশঙ্কা করি, কিন্তু এর চেষ্টা কিন্তু গত 2-3 সপ্তাহ আমরা পরিষ্কারভাবে দেখেছি। মেন টাইম কিন্তু ল অ্যান্ড অর্ডার খুব টাইট। আমি বাসা থেকে এখানে আসার পথে রাস্তায় খুব কড়া চেকিং এর মধ্যে পড়েছি। না, খুবই টাইট। এবং আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে প্যারাট্রুপাররা নির্বাচন নিশ্চয়তা দেওয়ার জন্য। আমরা আসলে কালকে কেমন ভোট হতে পারে এরকম বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম, কিন্তু অনেক খবর কিন্তু আমাদের কাছে আসতেছে ফেসবুকে কিন্তু বা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখছি। এই যে যেরকম আপনি বলছিলেন, জামাতের অনেকের কাছ থেকে মানে টাকা দেওয়ার সময় বা টাকা ক্যারি করার সময়, এবং আরও আছে এরকম অনেক জায়গায় কেন্দ্রে কেন্দ্রে গোলযোগের খবরও পাওয়া যাচ্ছে। তা আমরা লক্ষণগুলি ভালো না, তারপরে আমরা ধরে নিই এগুলি বিচ্ছিন্ন ঘটনা। কালকের ভোটটা যেমন ধরেন, আমার কাছে যেটা মনে হয়েছে এবার যে সরকার খুব সিরিয়াস, মানে একটা ভালো ভোট করার জন্য, তাই না? এবং এবারের মতো এত বেশি সংখ্যক মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বোধহয় এর আগে কখনো মোতায়েন করা হয়নি। আপনি একটু আগে বলছিলেন যে প্যারাট্রুপার রেডি করা, তারাও রেডি করেছে। ওই দিক থেকে আমি বলবো যে সরকার, যেহেতু এক ধরনের অনিশ্চয়তা ছিল নির্বাচন হবে কিনা, কেমন হবে, সরকার তার সর্বোচ্চটা অন্তত এখন পর্যন্ত মনে হচ্ছে যে নির্বাচনে নিয়োগ করেছে। নির্বাচন কমিশন প্রক্রিয়ার জায়গাটিতে অত তৎপর হতে পারেনি। আপনি যখন ঋণ খেলাপিরা পার হয়ে গেল, দ্বৈত নাগরিকরা পার হয়ে গেল, অভিযোগগুলো প্রবাসী ভোটারদের ব্যালটের অভিযোগগুলো, কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু আমি এখন পর্যন্ত বিচ্ছিন্নই মনে করতে চাই। কেননা আমাদের এখানে নির্বাচনে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নাশকতা, অরাজকতা কিন্তু আরো অনেক বেশি হয়, সেই দিকে এখনো যায়নি। আর যেভাবে মিডিয়া তৎপর, প্রশাসন তৎপর, জিনিসগুলো সামনে আসছে, আমার মনে হয় খুব বেশি আগাবে না। তবে প্রি ইলেকশন পরিবেশটা ভালোই ছিল, নিশ্চিতভাবে ভালো ছিল আজকের আগে। কিন্তু আমরা তবে ব্যালট পেপার বাইরে চলে যাওয়া
কিংবা ব্যালট পেপারে সিল দেওয়া অথবা ট্যাবুলেশন শিটটা রেডি করা ওইটা কিন্তু খুব গুরুতর, যেটা আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ না, তবে Seal দেয়া, তারপরও আজকের অবস্থানটা আইন শৃঙ্খলা বাহিনীর এটা ভালো, এটা সবাইকেই মেসেজ দিল যে এটা আমরা সহ্য করব না, এটি দরকার ছিল। এবং সেই কারণে একটা আশাবাদী হওয়া যায় যে আগামীকাল কেউ বাড়াবাড়ি করবে না, যতটুকু হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেই সক্ষমতা থাকবে। আর হয় কি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে সেখানে সংঘাতের সম্ভাবনাটা কমে যায়, কারণ কেউ কারোর ওইভাবে মুখোমুখি হইতে চায় না। যেখানে একতরফা হয় সেখানে একেবারে নিরঙ্কুশ করার জন্য গোলযোগটা হয়। তা আমার ধারণা যে যতই সংখ্যা থাকুক না কেন, যেমন আমরা তো নির্বাচনটাই হবে কিনা সেইটা মানে ডেডলাইন করছিলাম 30 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, তো সেটা যখন হয়নি, আমার ধারণা যে কালকে গোলমাল করার কেউ সাহস পাবে না। তবে আমার ধারণা কালকে কিন্তু ভোটারের উপস্থিতি পুরো ঘটনা বদলে দিবে। এই যে আপনি ছোট ছোট অনিয়মের অভিযোগ দেখছেন, চেষ্টা দেখছেন, কালকে আমার ধারণা যে ভোটার টার্ন আউট কিন্তু খুব ভালো হবে। এবং আওয়ামী লীগের লোকদের কিন্তু আমরা ভোট বর্জনের ডাককে খুব বেশি তার কর্মীদেরকেও প্রভাবিত করতে দেখিনি। আওয়ামী লীগ বাস্তবতা অনেকখানি মেনে নিয়েছে, অথবা তারা অপেক্ষা করছে যে নির্বাচনের পরেও তো অনেক সুযোগ তৈরি হবে এটা তাদের জন্য। কিন্তু ভোটাররা আমার মনে হয় কালকে সিগনিফিক্যান্ট নাম্বারে কেন্দ্রে যাবে এবং ভোটারদের উপস্থিতি আপনাকে পরিস্থিতি ঠিক করার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। বিপুল সংখ্যক যদি ভোটাররা আসে তাহলে কিন্তু আর থাকবে না, কম ভোটার হলে কিন্তু এবার কিন্তু নারীরা প্রায় টোটাল ভোটারের অলমোস্ট 50% হচ্ছে 6 কোটি নারী ভোটার। 47 লক্ষ সম্ভবত। হ্যাঁ, এবং তারাও বিপুল সংখ্যক যাবে, তরুণরা যাবে, না, সবাই যাবে কিনা তো। দেখে আমাদের না, নারী যাওয়া- অতিথির কাছে যাওয়া শুনি। না, নারীদের মনোভাবটা কি শুনি। যাওয়া তো খুব প্রয়োজন, নারীদের ভোট দিতে যাওয়াটা খুবই জরুরি। কারণ যারা নারীকে ঘরের ভিতর ঢুকাতে চাচ্ছে তাদেরকে যদি আমরা না বুঝি যে আসলে নারীরা তো বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ, নারীরা যদি তাদের যে কাজ, বাইরে যে কাজ তারা করেন, যারা অনেকটাই আনরেকগনাইজড, অনেকটাই আমরা কাউন্ট করি না, কিন্তু সেই কাজগুলো করার জন্য তাদেরকে ঘরের বাইরে যেতে হয়, যেমন কৃষিতে। এবং কৃষিতে যে নারীর যে ভূমিকা, এগুলো সবই ঘরের বাইরে। কিন্তু এই কাজগুলো যদি করতে নারী বাইরে যেতে না পারে, বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধসে যাবে। এবং এই জায়গাটাতে যে যাদের আন্দাজ নাই, একটা এত বড় রাজনৈতিক দল, তারা দেশের একটা অর্থনীতির মূল চালিকা শক্তিদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে চায় এবং তারপর নানা রকম বাগাড়ম্বর করে। এই পুরো প্রক্রিয়াটার ভেতর দিয়ে নারীরা ভোট দিয়ে আসলে ওনাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া খুব জরুরি। এই কারণে নারীদের ভোট দিতে আসতে হবে, এক। আর দুই হচ্ছে আজকে রাতে যেগুলো আজকে সকাল থেকে আমরা যা দেখছি এবং সেই ঘটনাগুলোকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে আজকে রাতের মধ্যেই এগুলো সলভ করে, এগুলো যে একটা থামানোর একটা প্রচেষ্টা যদি দেখে, তাহলে মেসেজ দিতে হবে, মেসেজটা যেতে হবে। তাহলে মানুষ, আপনি যেটা বলছেন যে একদম মানে বন্যার মতো মানুষ যাবে, এবং মানুষ যখন ভোট দিতে যাবে তখন এগুলো এরা কেউই এই ধরনের এই ধরনের ক্রিমিনাল অফেন্সেস যারা করবে তারা কিন্তু ওখানে দাঁড়ানোরই জায়গা পাবে না। সুতরাং ওই জায়গাটা আমাদেরকে এনশিওর করতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টের আজকে আমরা ধরে নিচ্ছি যে তাদের সর্বশেষ যেই জিনিস, সেই আজকে যদি তারা আজকে আর কালকে যদি তারা ঠিকঠাক মতো তাদের দায়িত্বটা পালন করতে পারেন, তাহলে এই 18 মাস ধরে তাদের যা কিছু করেছেন তারা সেগুলো সব বাংলাদেশের মানুষ কিন্তু মাফ করে দিবে। কিন্তু এই 2 দিন তাদেরকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে হবে। তবে অনিয়মের ব্যাপারে যে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা রেখেছে, এটা কিন্তু বিগ মেসেজ দিচ্ছে। এটা বলে দিচ্ছে আপনি অনিয়ম করলে পার পাবে না, এবং এইটা ভোটের মাঠকে সাংঘাতিকভাবে নিউট্রাল জায়গায় নিয়ে যাবে। আমি আপনার সাথে একমত এবং একটু অ্যাড করি। আমার ধারণা সিগনিফিক্যান্ট নাম্বার নারীদের উপস্থিতি আপনি ভোট কেন্দ্রে দেখতে পাবেন 2টি কারণে। প্রথম কথা যে তারা অপমানিত বোধ করেছে, যেভাবে তাদেরকে পোট্রে করা হয়েছে, তাদের কর্মঘণ্টা, তাদের পোশাক পরিচ্ছদ, এগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে। দেখুন, আপনার দলে কিছু নারী কর্মী থাকতেই পারে, তারা এগুলো মেনেও নিতে পারেন, কিন্তু পুরো দেশের নারীকে আপনি তাদেরকে একটু যদি তারা এবার যদি অন্তত 15-20 জন এমপি প্রার্থী দিয়ে যদি তারা এইটা সামনে আনতো,
যে আমরা এটা দিলাম কিন্তু আমরা চাই এটা, কিন্তু একজনও নারী তাদের এমপি নাই, অথচ বলে নারীর কর্মঘণ্টা জামাতের আমি ঠিক করে দিচ্ছি। ওটার একটা ব্যাখ্যা তো আমির সাহেব দিয়েছেন, আপনার ব্যাখ্যাটা দিয়ে মানে লজিক্যাল মনে হয় নাকি? হয় নাই? না, হয় নাই মনে হয়। 80 বছরের বেশি হয়ে গেছে এই দলের বয়স, এখনো নারীরা প্রস্তুত হয় নাই মানে? আচ্ছা তাহলে রাজা ভাই, আপনি বোঝাই দেখেন যাচ্ছে কি রাজনীতি নারীদের করছে শারীরিক নারীদের। সক্ষমতা নিয়ে যখন কেউ 2026-এ কথা বলে, তাকে আপনি কালচারালি কোন জায়গায় প্লেস করবেন? এবং যে নারীদেরকে বা উইমেন না বলে লেডিজ বলে, তাকে আপনি কালচারালি কোথায় রাখবেন? কাজেই আমার ধারণা নারীদের একটা বড় প্রতিবাদের জায়গা হচ্ছে 30টি দল একজন নারীকেও প্রার্থী দেয়নি, এবং কেউই 5%-এর মানে বামপন্থী দু একটা সংগঠন ছাড়া কেউ 5 প্রতিশ্রুতি রক্ষা করেনি। আর দ্বিতীয় হচ্ছে যে তারা তো ভয়ঙ্কর অন্ধকারের আশঙ্কা করছে, যদি কোনো কারণে যে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করতে চায়, তারা যদি কোনো কারণে সুবিধাজনক অবস্থায়, আমি কিন্তু বলছি না ক্ষমতায় চলে যাবে। অনেককে তো বলতে শুনলাম না, কেউ কেউ বলে না আমরা পুরুষতান্ত্রিক সমাজটাই আমাদের ভালো, এটাই আমাদের। সেটি তাদের দলীয়, তাদের স্ত্রী হতে পারে, কন্যা হতে পারে, তার ব্যক্তি মতামত শালী হতে পারে। সেটা ধরেন একদিকে বলছেন ওনারা যে ওনাদেরকে মানে নারীদেরকে পুরুষের চাইতে বেশি সম্মান দেওয়া হয়েছে, কিন্তু ওনারা ওই মানে ওই সমাবেশ স্থলে প্রবেশই করতে পারছেন না। তো এইটাই হচ্ছে বেশি সম্মানের তো প্রমাণ। এবং এই যে একটা মানে মিথ্যা প্রতিশ্রুতির জায়গা, এটা তো একটা সবকিছু লেভেল ক্রস করে গেছে। কারণ আপনি একটা রাজনৈতিক দলকে ভোট দিলে বা না দিলে জান্নাতে যাবেন, আপনার ঈমান থাকবে কি থাকবে না, এগুলো তো ইহলোকে। আচ্ছা, জামাতকে তো আমরা অনেক সমালোচনা করছি, নারীদেরকে তারা ইলেকশনে সেভাবে তাদেরকে রিকগনাইজ করে না। বিএনপি যা করেছে তাতে কি আপনার মূল্যায়ন কি? বিএনপি আর জামাতের ক্ষেত্রে আমি একটু ওনাদের নির্বাচনী ইশতেহার থেকে একটু দুটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একটা যদি আপনি একটু গভীরভাবে দেখেন তাহলে দেখবেন যে নারীদের প্রসঙ্গে জামাত যেমন নারীর এজেন্সিকে স্বীকার করছে না, তাকে ডিফাইন করছে সামওয়ান টু বি রেসপেক্টেড, মা বোন এরকম একটা জায়গায়। আবার অন্যদিকে বিএনপি তাকে একটা নারীকে একটা পরিবারের একটা অংশ হিসেবে, একটা ইকোনমিক ইউনিট হিসেবে ছাড়া তার যে একটা পলিটিক্যাল মানে স্বর আছে, তার যে একটা পলিটিক্যাল প্রেজেন্স আছে, তার যে একটা পলিটিক্যাল সত্তা আছে, সেই জায়গাটা বিএনপিও কিন্তু ধরতে পারেনি বা ধরেনি, তার নির্বাচনী ইশতেহারে এটা নাই। এবং তারা তো যে নারীদেরকে আমরা যাদেরকে দেখেছি পুরো এই 17 বছরের যেই সময়টাতে বিএনপি প্রায় নিশ্চিহ্ন ছিল, তার যেই কয়জন মানুষ বিএনপির হয়ে কথা বলে গেছেন জনপরিসরে, তাদের বেশিরভাগই তো নারী, এবং তারা কেউই তো বিএনপির নমিনেশন পান নাই। এটাও কিন্তু বাংলাদেশের নারীরা দেখতে পেয়েছেন, এটা তো না দেখতে পাওয়ার কোনো বিষয় না। সুতরাং আমার কথা হচ্ছে যে সবগুলো রাজনৈতিক দলই, ওই দুই একটা দল ছাড়া, যারা বেশি তাদের যে পার্সেন্টেজ তার অনেক বেশি পরিমাণে দিয়েছে, সেই তারা হয়তো কেউ, আমরা জানি যে ভোটের মাঠে হিসাব অন্য, তারা ছাড়া প্রত্যেকেই নারীদেরকে আসলে তারেক রহমান বোধহয় ডয়চে ভেলে ভোটার হিসেবে ট্রিট করেছে। ডয়চে ভেলে অথবা অন্য একটা মিডিয়া, বিদেশি মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে এই প্রশ্নের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তো সন্তোষজনক সংখ্যায় নারীদের মনোনয়ন দেন নাই। উনি জবাব দিয়েছেন এরকম যে আমরা কিন্তু নারীদের জন্য, ওই যে আপনি যেটা বললেন ফ্যামিলি কার্ড দিচ্ছি, এটা নারীর একটা স্বাবলম্বী করার একটা বিষয়। আমরা শিক্ষায় নারীদের আরো বেশি সংখ্যক নারী শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা ফ্রি করে দিচ্ছি। এইভাবে তাদেরকে আমরা ক্ষমতায়ন করছি, যাতে একসময় তাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না, তারা নিজেরাই নির্বাচনে আসার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু রাজনৈতিক পার্টিসিপেশনের জায়গায়, লিডারশিপের জায়গায় আপনি যদি তাকে সেই স্পেস তৈরি না করেন ইনস্টিটিউশনালি, তাহলে এটা আমি তো রাজনীতিতে আসবো না, আমার তো শিক্ষা আছে, এমপাওয়ারমেন্ট হলে তারা আসবে, তাই বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে দলের ভেতরের যে মানসিকতা, সেটা তো বদলাইতে হবে। রাজনীতিতে যে নারীদেরও জায়গা, এই জায়গাটাতে তো ওনারা আসেন নাই। আমি তো একটা সেফ প্রফেশনে আছি, শিক্ষকতা, এটা সব নারীদের খুবই জেন্ডার্ড একটা, এটা আমাদের জন্য মানে এটা রাখা আছে, কিন্তু পলিটিক্স নারীদের জন্য না, এই মানসিকতাটা তো ভাঙতে হবে। আমার মনে হয় বিএনপির ইশতেহার এবং তারেক রহমানের যে গত 1 মাসের বক্তৃতা জনসভাগুলোতে, তারা নারীকে একটা ইম্পর্টেন্ট অর্থনৈতিক ইউনিট হিসাবে বিবেচনা করেছে, যেটি জামাতের মাথার উপর দিয়ে গেছে। দেখুন, জামাত অর্থনীতির প্রবৃদ্ধি চায়, $1 ট্রিলিয়ন ইকোনমি চায়, হেলথ সেক্টরে 8% বিনিয়োগ চায়, যেটি প্রায় $40 বিলিয়ন বছরে।
কিন্তু যেটা নারীর পার্টিসিপেশন থেকে অর্থনীতি প্রবৃদ্ধি হবে সেই পার্টিসিপেশন চায় না, তাকে আরো ঘরে মানে ফিরিয়ে নিতে চায়। তার মানে আপনি অর্থনীতির প্রবৃদ্ধিটা পাচ্ছেন কোত্থেকে? স্ববিরোধিতার একটা সীমা আছে কিন্তু। আচ্ছা, তাহলে তো সোর্সও ঠিক নাই, জানা না তো কোত্থেকে কিন্তু কিন্তু আপনি, আমার মনে হয় বিএনপি যে জিনিসটা পর্যন্ত যেতে পারেনি সেটা হচ্ছে রাজনৈতিক স্পেসে নারীর অবদান বা নারীর অংশগ্রহণ। এটা কিন্তু কারো দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভর করার কথা না, এটা একজন নাগরিকের তার নাগরিক অধিকার থেকেই পাওয়ার কথা। বিএনপির আমি বলি, মানে একটা বেকায়দায় তারা পড়ছে, তারা প্রত্যেকটা মানে পরিবারে, তাদের রাজনৈতিক পরিবারের একজন করে নমিনেশন হওয়াতে, যেমন আমি চোখের সামনে দেখছি আফরোজা আব্বাস, নিপুণ রায়চৌধুরী, তারপরে খায়রুল কবিরের ওয়াইফের নাম শিরিন সুলতানা, এরকম বেশ কিছু প্রার্থী, তারপর রুমিন ফারহানা জোটের বলি হয়েছে, এরকম অন্তত 5-7 জন চোখের সামনে দেখা যাচ্ছে, তাদেরকে আপনি পরিবার প্রতি পরিবার একজনের বেশি ক্যান্ডিডেট না, এই পলিসি বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু রক্ষা হয় নাই। কোন কোন পরিবার থেকে একাধিক না, আমার মনে হয় একটা কি দুইটা হবে, মানে কোনো যাই হোক। আর না দিউ ভাই, আপনি যারা শুরুতে যারা বলছিলেন ওইটা নিয়ে আমরা একটু ডিসকাস করব একটা বিরতির সময়, যে আওয়ামী লীগের কথা আপনারা দুজনেই বলেছেন যে না, আওয়ামী লীগ ভোট দিতে আসবে, আওয়ামী লীগের সমর্থকরা, তাদের ভোট কোন দিকে যেতে পারে দুই রকমই কিন্তু আমি শুনেছি। একটা যুক্তি হলো তারা বিএনপিকে ভোট দিবে, জামাতের পছন্দ করেন না বললে, আবার আরেকটা হচ্ছে না, আওয়ামী লীগের লোকেরা বিএনপি দ্বারা অনেক জায়গায় নির্যাতিত হয়েছে, এই জন্য তারা জামাতের কাছে আশ্রয় নেবে। যাই হোক, আমরা আলাপ করবো। আওয়ামী লীগের কথা আপনি এবং আশরাফ কাছে দুজনেই বলেছেন, মানে ভোট দিতে আমি বলি, এবার মোটা দাগে দেখা যাচ্ছে 7টা ভোট ব্যাংক, বিএনপির একটা, আওয়ামী লীগ একটা, সংখ্যালঘু, এই 3টা ভোট ব্যাংক বিএনপির কাছাকাছি অবস্থানে থাকবে আমার ধারণা। এরপর আছে জামাতের ভোট ব্যাংক, শুধু জামাতের, কিন্তু 3টা ভোট ব্যাংক ভাঙচুর হবে। একটা হচ্ছে তরুণ নতুন ভোটার বা ইয়াং ভোটার, একটা হচ্ছে নারী ভোটার, আর একটা হচ্ছে সুইং ভোটার। এই 3টা ভোট ব্যাংক কিন্তু ডিসাইড করবে মানে জয় পরাজয়টা। এই 3টা ভাগাভাগি হবে, কিন্তু বিএনপি আবার একদিক দিয়ে আগায় আছে যে বিএনপি নিজস্ব ভোট ব্যাংক এবং সেই সাথে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু, তারা এখান থেকে খুব বেশি বিচ্যুত হবে না, জামাতের দিকে ঝুঁকবে এটা মনে হয় না। জামাত পাবে ওই যে সুইং ভোটার, কিন্তু সেটা তো ভাগাভাগি হয়ে থাকবে। তো এইভাবে আমার ধারণা যে এই 7টা ভোট ব্যাংক আছে, তার মধ্যে 3টা ভোট ব্যাংক ভাগাভাগি হবে, আর 4টা ভোট ব্যাংকের মধ্যে একটা ভোট ব্যাংক জামাতের, আর 3টা ভোট ব্যাংক। আচ্ছা, আপনি একটা ভোট ব্যাংক বলেছেন ইয়াংদের কথা। ইয়াংদের স্টুডেন্টরা একজন প্রফেসর এখানে আছেন, ইয়াংরা কিন্তু এবার মোট ভোটারের 1/3, অনেক কিন্তু। তো ইয়াংদের মতিগতি কি মনে হয় আপনার কাছে? আপনারা তো তাদের ইয়াংদের মতিগতি খুবই ডিভাইডেড। হ্যাঁ, মানে ওরা ঠিক নিশ্চয়ই ওরা কোনো হোমোজেনাস লট না, এটা হচ্ছে 1 নাম্বার। এই 4 কোটি ইয়াং ভোটার তো আর একই না, তাদের শ্রেণীগত পার্থক্য আছে, তাদের বিভিন্ন রকম আদর্শিক পার্থক্য আছে, গ্রাম শহর, পেরি আরবান এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অন্য গ্রামীণ এরিয়া, অনেক পার্থক্য হয়। এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যদিও জানি যে বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশনের কারণে এক ধরনের ভাইব আছে যে ছাত্ররা সম্ভবত ওইদিকেই ভোট দেবে, কিন্তু এটাও কিন্তু সত্যি যে এই স্টুডেন্ট ইউনিয়নগুলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যত সংখ্যক শিক্ষার্থী পড়ে সেটা কিন্তু এই 4 কোটির খুবই সামান্য অংশ, খুবই ক্ষুদ্র অংশ। তার মানে কিন্তু এই না যে এরা ছাড়া আর কেউ ডান দিকে ভোট দেবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসলে এই তরুণ ভোটারদের মধ্যে অনেক, মানে আমার কাছে মনে হয় এদের বেশিরভাগ অংশ হচ্ছে মানে সাইলেন্ট ভোটার্স, রাইট? যারা রাস্তায় নেমে এসেছিল, অভ্যুত্থান করেছে, রক্ত দিয়েছে, সব শেষ হয়ে যাওয়ার পর সরকার গঠন হয়েছে, ওরা ফেরত চলে গেছে। ওদের কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না। এরা কিন্তু, হ্যাঁ, মানে এই বেশির অংশটা কিন্তু ফেরত চলে গেছে, পড়ালেখায় ঢুকে গেছে, তাদের যার ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে নানান কিছুতে তারা ব্যস্ত হয়ে গেছে, জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, নারীরা যেরকম জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু যাদেরকে আমরা দেখছি, যারা
জনপরিসরের মধ্যে আছে, যারা সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম কাণ্ডকীর্তি করেছে, কিংবা যারা নতুন দল করেছে, আবার অন্যদিকে যারা বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়নে জিতেছে, এরা একটা বিশেষ রাজনৈতিক, একটা বা দুইটা বিশেষ রাজনৈতিক দলকে সাপোর্ট করে, তাদের লোকজন। কিন্তু এ বাদে তো একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী রয়ে গেছে যারা আসলে অভ্যুত্থান করেছে এবং অভ্যুত্থানের পরে অভ্যুত্থানটিকে বিক্রি হতে দেখেছে এবং এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ওদের একটা আলাদা রিডিং আছে বলে আমি মনে করি, এবং আমি সেই রিডিং এর উপর একটু ভরসাও রাখতে চাই। ধন্যবাদ। একটা জিনিস আমাদের এখানে আলোচনায় স্থান পায় নাই, এটা কি মানে গণভোট, এটা জনপরিসরেও খুব গুরুত্ব পাচ্ছে বলে অ্যাটলিস্ট আমি সরকার যেভাবে ক্যাম্পেইন করার কথা ছিল আমার কাছে সেটা মনে হয় নাই সেরকমভাবে মানুষের কাছে জিনিসটা পৌঁছেছে। অথচ কালকে গণভোটেও আমাকে হ্যাঁ না একটা কিছু দিতে হবে, তাই না? আপনি দেখেন যে সংস্কারের পুরো প্রক্রিয়াটাই এখন এতিম অবস্থায় আছে। তার কোনো জন্মদাতা নাই, তার কোনো বাবা মা নাই, টেক কেয়ার করারও কেউ নাই। কেননা প্রথম কথা যে 7 মাস ধরে সব পুরুষরা প্রচুর চা বিস্কিট খেয়ে জাতীয় ঐক্যমত্যে যে সংস্কার করেছে সেটি ছিল জনবিচ্ছিন্ন। তার সাথে আপনি সমাজের অন্য কোনো, এই যে নারীদের অংশগ্রহণ বলি, তরুণদের অংশগ্রহণ বলি, পেশাজীবীদের অংশগ্রহণ বলি, তার কোনোই সুযোগ ছিল না। আমরা কিছু রাজনৈতিক দলকে এই আলোচনাগুলো করতে দেখলাম এবং এক ধরনের চর্বিত চর্বণ, এক ধরনের তিক্ততা তৈরি করা, লেবু কচলা যেরকম হয় সংস্কারটা ওই জায়গায় চলে গেল। কিছু তাত্ত্বিক, কিছু একাডেমিক, কিছু প্রফেসর, নো অফেন্স উইথ প্রফেসর, কিছু প্রফেসর বিদেশ থেকে আমদানিকৃত, তারা এগুলো করলেন। এখন আপনি দেখেন গত 3 মাসে আমরা এই সংস্কারের কিন্তু কোনো আলোচনা বড় রাজনৈতিক দলগুলোকে করতে দেখছি না। জামাত অথবা এনসিপি নামকাও আছে তার কথা বলছে, কারণ তাদের আইডেন্টিটি, বিশেষ করে এনসিপির আইডেন্টিটি একটুখানি স্থান পেয়েছে, অফকোর্স স্থান পেয়েছে। প্রথম কথা, ইশতেহারের ক্রেডিবিলিটি কি? কেউ ইশতেহার বিলিভ করে না, একেবারে একাডেমিক কারণ ছাড়া কেউ ইশতেহার পড়েও না। কাজে এনসিপির আইডেন্টিটির সাথে এনসিপি মনে করতেছে এখনো যদি বিক্রির কিছু বাকি থাকে সেটা হচ্ছে এই সংস্কারের কথাগুলো, সেটাকেও তারা একটা প্রাইস ট্যাগের মধ্যে নিতে চায়। আর জামাত যেহেতু সনদে সই করে নাই, না করেই নাই, কাজে সে হ্যাঁ বললো না না বললো তাতে আসলে কি আসে যায়, তার তো কোনো কমিটমেন্টই নাই। আচ্ছা, জামাত চাচ্ছে যে তার যতই অপকীর্তির গল্প থাকুক, 71 থাকুক, নারী বিদ্বেষী হোক, সে সংস্কারের পরিবর্তনের হাওয়ায় সমাজের সাথে মিশে যেতে। জামাতকে আমরা মোর অ্যাক্টিভ দেখছি। দেখুন বিএনপি, কালকে গণভোটের অবস্থা কি হবে? কালকে গণভোটের অবস্থা খুব খারাপ হবে। কেননা যে হ্যাঁ দেওয়া উচিত বা যে মনে প্রাণে জুলাইতে ছিল, অগাস্টে ছিল, সেও কনফিউজ। এই গণভোটটির যে প্রক্রিয়া, এই যে প্রশ্নমালা তৈরি করা, এটি আসলে ক্লারিফাইড হয় নাই, যেটি আমাদেরকে পরবর্তীতে কোথায় নিবে। আমি আজকে সন্ধ্যায় শোনা একটি গুজব আপনাকে বলি, সেটি হচ্ছে যারা হ্যাঁ বলবে বিজয়ী হলে সরকারের হাত বদল নাকি দেরি হয়ে যাবে, কারণ সরকার তাকে বলতে পারবে যে তুমি তো গণভোট অনুযায়ী কিছু কিছু কাজ করতে হবে বিফোর ইউ টেক ইট ওভার। ফলে এত কনফিউশন আছে। আর আপনি জানেন সরকার যখন কোনো প্রচারণার দায়িত্ব নেয় ওটা ব্যাকফায়ার করে। তো এই যখনই সরকার দায়িত্ব নিয়েছে যে গণভোটের পক্ষে, তারা প্রশাসনকে নামিয়েছিল, সেই প্রশাসন যারা নাকি সমাজে খুব ভালো অবস্থায় নাই, কাজে তারা আবার অর্ধেক পথ গিয়ে ফেরত এসছে। কিছু ব্যানার ফেস্টুন টাঙিয়েছিল হ্যাঁ ভোট দেওয়ার জন্য, সেগুলো আবার খুলেছে। ইলেকশন কমিশন তো পরে বলে দিল যে ইলেকশন কমিশনের কারণেই সেটা হয়েছে। গণভোটটির ব্যাপারে আমার ধারণা ক্লারিটি তৈরি হয়নি। এখন এক দাগে যদি মোটা দাগে আপনি বলেন যে আপনি যা যা পরিবর্তন চান তাহলে হ্যাঁ বলেন, কোনো পরিবর্তন চান না তাহলে না বলেন, তাহলে এটি একটা মোটা দাগে দাঁড়ায়। কিন্তু আর এদিকে আওয়ামী লীগ এবং আমি তো কিছু পরিবর্তন চাই, আবার কিছু কিছু চাই না, এরকম লোক, এরকম মনোভাব নিশ্চিতভাবে আছে। আমি বলবো, আমি মোটা দাগে যেটা বুঝি যে আপনি যদি কিছু পরিবর্তনও চান আপনাকে তো হ্যাঁ বলতে হবে, না বললে তো আপনি ব্যাক টু স্কোয়ার ওয়ান। মানে হাসিনা দেশে থাকা অবস্থায় 5ই আগস্টের আগের বাংলাদেশের চেহারাটি আপনি না দিয়ে সমর্থন করছেন, এটি বলবো। কিন্তু এই যেহেতু দলীয় কোন্দলের ভেতরে এবং নিজেদের মার্কাকে প্রমোট করতে গিয়ে, প্রার্থীদের প্রমোট করতে গিয়ে দলগুলো কিন্তু গণভোট নিয়ে কাজই করে নেই। ফলে নির্বাচনী প্রচার অভিযানে গণভোট ছিল সবচেয়ে অনুচ্চারিত একটি বিষয়, কিন্তু তার একটা সিগনিফিকেন্স হচ্ছে কালকে তার, যেটার কারণে বলা হচ্ছে নির্বাচনের ফলাফল প্রকাশেও নাকি দেরি হতে পারে। আমি যদিও বিলিভ করি না দেরি হবে না, আমি বলি কোনো কারণই নেই। অনেক লাইন দিয়ে সবাই ভোট দিতে যাবে, তারা তো কোনো রকমে তার প্রার্থীকে ভোট দিয়ে মানে
চলে যাবে। আর ওই গণভোট হ্যাঁ না এগুলিতে কোনোটাতেই তার কোনো আগ্রহ নেই, সে বিরক্ত। কারণ এই গণভোটটা বরং এই সংসদ এই ভোটটা মূল ভোটটাকে, তার উজ্জ্বলতা মানে তার উৎসবটাকে বরং ম্লান করছে, এর মধ্যে ঢুকায়। এটার ফলাফল আমরা কালকেই দেখতে পারবো যে লম্বা লাইনের পর কেউ ওই ভোটটা দেওয়ার পরে আর একটা ভোট দিতে আমরা একদম শেষ মুহূর্তে আছি। প্রফেসর সামিনা লুৎফা, আপনি যদি কিছু বলেন। আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট যে আমি আমার ভোটটা দিতে নিরাপদে যেতে পারবো, আমি যাকে ভোট দিতে চাই তাকেই ভোট দিতে পারবো, এবং আমি ভোটটা দেওয়ার পর নিরাপদে বাড়ি ফেরত যেতে পারবো, এবং তারপরেও ইলেকশনের রেজাল্ট হওয়ার পরেও আমি নিরাপদে থাকতে পারবো, যাকেই আমি ভোট দিই না কেন, যিনিই ভোটে জিতুক না কেন। তার মানে নিরাপত্তা, জননিরাপত্তা, মানুষের সেফটি, সিকিউরিটি, এটা খুবই একটা ক্রুশিয়াল জিনিস। এবং আপনি যাকেই ভোট দেন না কেন, আপনার হ্যাঁ ভোট হোক কিংবা না ভোট হোক, কিংবা আপনি ধানের শীষেই ভোট দেন আর দাঁড়িপাল্লা বা শাপলাকলিতে যেখানেই ভোট দেন বা মইতে ভোট দেন, আপনার নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু দায়িত্ব। এবং আমি আশা করব যে এই জুলাই অভ্যুত্থানের কারণে আমরা যেই নির্বাচন পেতে যাচ্ছি এবং আমরা যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে উঠতে চাই, সেই রাস্তায় যেতে চাই, সেটা সেরকমই হবে, সেরকম হয়। অনেক ধন্যবাদ। আমিও অনুষ্ঠান শেষ করছি এবং একই আশাবাদ আমারও, যে এরকম একটা ভোট যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের যে মানে এত যে পরিবর্তন, এত কি বলে ত্যাগ, এটা সফল হবে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ আপনাদের থাকার জন্য। ভালো থাকবেন।